আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আফিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই। আমাদের সাথে এই জন্য স্টুডিওতে তিনজন অতিথি উপস্থিত হয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে জনাব শহীদুল আলম বাবুল, সংসদ সদস্য, দুঃখিত, জনাব শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য ফরিদপুর ৪ আসন এবং সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য গাজীপুর ৪ ও সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব অনিক রায়, সংগঠক নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপি। আপনাকে আলোচনায় স্বাগত। অনিক রায়, একটু আপনার কাছ থেকে আলোচনায় আসি। এখন যেই আলোচনা সংস্কারের, সেটি নিয়ে আমরা আলোচনায় থাকবো। তবে তার আগে গেল ২ দিন আগে যেটি কুষ্টিয়ার একটি ঘটনা, আপনি নিজেও সেখানে গেছেন। সেখানকার ঘটনার এই কারণে বেশি আলোচনা ছিল যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের মব এর আগে অনেকটি হয়েছে, বেশ কয়েকটি ঘটনায় ঘটেছে। আমরা কুষ্টিয়ার ঘটনা দেখলাম, কিন্তু এখন পর্যন্ত এই ৪ দিন হলো বোধহয় আজকে নিয়ে, ৪ দিনও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এখন কি মব সন্ত্রাস বন্ধ হয়েছে কিনা? কারণ আমরা দেখেছি আজকেও সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বলেছেন এই সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন মব আর থাকবে না। বন্ধ হলো কিনা বা সরকারের ভূমিকাটা কেমন? মব বন্ধ হলো কি হলো না, এটা তো আসলে আমার মনে হয় যারা আজকে এই প্রোগ্রামের শ্রোতা তারা সবাই জানেন আর কি। তো আমি প্রথমে আমার যে সহ আলোচকরা যারা আছেন এবং আজকে যারা আমার কথা শুনছেন এই যমুনা টেলিভিশনের এই পর্দায়, তাদের সবাইকে অভিনন্দন জানাই ও শুভেচ্ছা জানাই। প্রথম কথা হলো যে আমরা ইন্টারিম সরকারের আমলে কমসে কম দেখা যেত যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটলে তারা একটা নিরীহ প্রেস রিলিজ দিতেন। কমসে কম রাষ্ট্র থেকে এটা অ্যাড্রেসড হইতো যে এখানে একটা ঘটনা ঘটছে যেটা ক্রাইম। হয়তো তারা সেটা বিচার করতে পারতেন না, তারা নানান কারণে সেটা তদন্ত করতে পারতেন না, আসল লোকদের গ্রেপ্তার করতে পারতেন না। তো আমরা ধরে নিতাম যে ওই সময় যে আসলে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তার আসলে ওই সাংগঠনিক হোল্ড নাই যে সারা বাংলাদেশে যে সে আসলে এখানে ক্রাইমটাকে মানে একটা ক্রাইমের জাস্টিস এনশিওর করতে পারবে, সে তদন্ত করতে পারে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, মানে মবের ঘটনা তো শুধু এই 2 দিনের না বা এই ঘটনাটা না, নির্বাচনের পর থেকে কিন্তু আমরা সবাই শুনলাম, আমরা জানলাম। আমরা মোটামুটি যেহেতু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি তো একটু জাজরেল ব্যক্তি। তাকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী করা হলো, তিনি প্রথমে খুবই কনফিডেন্স সহকারে বললেন যে কোনো মবের অস্তিত্ব থাকবে না, এটা জিরো টলারেন্স। কিন্তু তারপরেও কিন্তু ঘটলো। এবং সবচেয়ে অদ্ভুত বিষয়, আপনি লক্ষ্য করবেন যে আপনার পার্লামেন্ট চলতেছে, এত বড় একটা ঘটনা, আপনার দেশে একটা মানুষকে তার বাসা থেকে বের করে নিয়ে এসে আপনি মব করে মেরে ফেলা হচ্ছে। আপনি পুরো পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা করতে দেখবেন না, স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনোবার একবার অ্যাড্রেস করতে দেখবেন না, গভর্নমেন্টকেও এই এজেন্ডায় কী হচ্ছে না হচ্ছে সেটা অ্যাড্রেস করতে দেখবেন না। আজকে আপনি লক্ষ্য করুন যে আসলে ঘটনাটা কি ঘটেছে। আমি তো ঠিক পরের দিন গিয়েছি। পরের দিন যাওয়ার পরেই আমরা যেটা বুঝলাম যে তার যে আসলে মরদেহ, তাকে যত তাড়াতাড়ি দাফন করা যায় এবং যত তাড়াতাড়ি এই জিনিসটা ধামাচাপা দেওয়া যায়, সেটারই আসলে একটা মানে তড়িঘড়ি কাজ চলছে। সেই জায়গা থেকে ধীরে ধীরে তার পরিবারকে রাজি করানো যে পরিবার মামলা করবে, এবং মামলা হয়েছে। এবং এটা এই মুহূর্তে সবাই ওই গ্রামের লোকজন আমাদের বলছে যে তাকে যে আসলে মারা হবে সেটা 3 মাস ধরে পরিকল্পনা করা হচ্ছে নির্বাচনের পর থেকেই। এবং এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আছেন। আমরা শুনে এসেছি, এখন পত্রিকায় আসছে যে এই পুরো হামলা এবং হামলার হুকুম দেওয়া এবং হামলার পরিকল্পনা করার পিছনে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তিনি জড়িত এবং তার নামে মামলা হয়েছে। একই সাথে খেলাফত মজলিসের যে উপজেলা চেয়ারম্যান, মানে উপজেলার যিনি প্রধান, তাদের সাংগঠনিক কাঠামোতে যিনি প্রধান, তার নামেও মামলাটি হয়েছে, কারণ তিনিও এই পুরো ঘটনার সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে পীর সাহেব সুফি শামীম ওইখানে ছিলেন, আপনার তার তরিকায় পছন্দ নাই হইতে পারে, আপনি তার তরিকা বা তার যে বিশ্বাস, তার যে ধর্মচারণ, তার যে আধ্যাত্মিকতার বিষয়, সেটার সাথে আপনার একমত আপনি নাই হইতে পারেন। কিন্তু আপনি লক্ষ্য করবেন এই যে জুলাই সনদের কথা বললেন, জুলাই সনদ হলে কি হবে? বাংলাদেশ অনেক বেশি গণতান্ত্রিক হবে, বাংলাদেশ আরও বেশি মানে গণতান্ত্রিক হবে, এই তো আমাদের আলোচনা। তো বাংলাদেশে যদি একটা মানুষ তার মতো করে তার বিশ্বাস পালন করার সুযোগ না পায়, সে যদি তার মতো করে তার ধর্ম পালন করার সুযোগ না পায়, তাহলে আপনি গণতান্ত্রিক দেশটা হবেন কিভাবে? সে তো কাউকে জোর করছে না।
আপনি একাডেমিক ডিবেট হতে পারে ধর্মের তরিকা নিয়ে, ধর্মের পদ্ধতি নিয়ে একাডেমিক ডিবেট হতে পারে, কিন্তু যখন আপনি এরকম উগ্রবাদী রাজনীতির প্রচলন করবেন, এবং এটা খুবই সিগনিফিক্যান্ট, আমি জানি না আমার ওই আসনে কিন্তু আপনার মনে রাখতে হবে কুষ্টিয়ার প্রত্যেকটা আসনে জামায়াত ইসলাম জিতেছে, শুধুমাত্র ওই ফিলিপনগরের যে আসন সেই আসনে বিএনপি ক্যান্ডিডেট জিতেছে। এবং কেন 3 মাস ধরে তাকে মৃত্যুর পরিকল্পনা, গ্রামের সাধারণ মানুষ আমাদেরকে বলছে যে বাবা তাদেরকে বলছে যে কোনো উগ্রবাদীরে ভোট দিও না, আচ্ছা, কোনো উগ্রবাদীদের ভোট দিও না। সেই প্রেক্ষিতের পর থেকে যে এই অঞ্চলে তাকে নিয়ে নানান রকম কানাঘুষা, তাকে নিয়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে ভিডিওটি কাটা হলো, ভিডিওটি 3 বছর আগের, তিনি ওই ভিডিওতে স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশে যারা কোরআনের অনুবাদ করেছে তাদের বেশিরভাগই ঠিকঠাক মতো বুঝে শুনে কোরআন অনুবাদ করতে পারে নাই। সে তো একবারও বলে নাই যে কোরআন যিনি লিখেছেন মানে কোরআনের প্রতি কোনো অবমাননাকর বক্তব্য তো তার ছিল না, কিন্তু এটাকে যে ফ্রেম করা, শুক্রবার রাত থেকে সন্ধ্যার পর থেকে হঠাৎ করে 7-8টা অ্যাকাউন্টে এটাকে অন করা এবং শনিবার দিন এই ঘটনাটাকে আঞ্জাম দেওয়া, এবং এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই, গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই, এবং আমরা শুধু মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স এরকম ফাঁকা বুলি আসলে সরকারের কাছ থেকে শুনছি আর কি। জি, সেটি নিয়ে নিশ্চয়ই বাবুল বলবো। তবে তার আগে আমি একটু মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই, যেটি অনিক রায় বলছিলেন এর পাশাপাশি গত রাতে একটি মামলাও হয়েছে, মামলার কথাও তিনি বলছিলেন। কুষ্টিয়া নিহতের ঘটনায় সোমবার রাতে নিহত ব্যক্তির বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। এতে প্রধান ও হুকুমের আসামি করা হয়েছে স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ খাজা আহমেদকে। তিনি কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য। একটু আপনার কাছ থেকে জানতে চাই, এর আগেও আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটি ছিল, যারা পীর কালচার পছন্দ করেন না, বিশেষ করে আপনাদের উপর যে অভিযোগটির এর আগেও বিএনপির 2-1 সংসদ সদস্যও করেছিলেন যে আপনারা জড়িত থাকতে পারেন এই ঘটনার পরে। হ্যাঁ, নিঃসন্দেহে আমি ধন্যবাদ জানাই সম্মানিত ভাই, আলোচক চমৎকারভাবেই কথা বলছিলেন। আমরা শুরুতেই বলতে চাই, মব অথবা বিশেষভাবে ধর্মীয় মব বলতে পারেন এটাকে, ধর্মভিত্তিক একটা ইস্যুকে কেন্দ্র করে এখানে এই কুষ্টিয়ার ঘটনাটি ঘটেছে। প্রথমত তার যে বড় ভাই মামলা করেছেন তিনি সরাসরি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যে আমি স্বচক্ষে দেখেছি কারা এখানে হামলা করেছে। সুতরাং যারা সরাসরি উপস্থিত ছিলেন তারাই সেখানে আসামি হওয়ার কথা, কিন্তু রহস্যজনকভাবে মামলা হয়েছে দীর্ঘ সময় পরে এবং পরবর্তীতে মামলা করে সেখানে হুকুমের আসামি করা হয়েছে জামাত ইসলামের একজনকে। আমি অকপটে স্বীকার করি যে যদি এখানে কেউ কোনোভাবে সম্পৃক্ত থাকে যিনি জামাত ইসলামী করেন, তার বিচার হওয়া উচিত এবং দ্রুত বিচার আইনে তার শাস্তি বাস্তবায়ন বা কার্যকর করা উচিত। এতে আমার কোনো আপত্তি নাই এবং আমি এটাতে সরকারকে যদি সুযোগ থাকে সহযোগিতা করব এবং জামাত ইসলামী সহযোগিতা করবে। আপনি ব্যক্তিকে এখানে করছেন, জামাত ইসলামীর সাংগঠনিক শক্তি রয়েছে, জামাত ইসলামী সাংগঠনিকভাবে এখানে আসেনি, সাংগঠনিকভাবে এখানে উপস্থিত হয়নি। সুতরাং দায়টা জামাত ইসলামীকে আপনি দিতে পারেন না, ব্যক্তিকে আপনি দিতে পারেন। যেহেতু মামলা হয়েছে, মামলার এই জায়গা থেকে তদন্ত হবে, তদন্তের প্রেক্ষিতে চূড়ান্তভাবে আপনি বলতে পারবেন যে আসলে তিনি দোষী নাকি নির্দোষ। হুকুমের আসামি চাইলে একজনকে করা যায়। এখানে যে ঘটনাটা ঘটেছে দ্বিতীয় দফায়, মানে দ্বিতীয়বার হামলা হয়েছে, প্রথম দফায় একবার হয়েছে, দ্বিতীয় দফায় হামলা হয়েছে। প্রথম দফায় 70-80 জনের সেখানে উপস্থিত ছিল। সেখানে কেউ এরকম বেশধারী বা পরিচিত কেউ ছিল না যারা কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সাথে অথবা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। পরবর্তীতে মাদ্রাসার আশপাশের কিছু ছাত্র এখানে এসে উপস্থিত হয়েছে। সুতরাং একেবারে আশপাশের পরিচিত লোকজন সবাই এখানে আলাদা করে কোনো দলকে আপনি যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমি বলবো এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশেষ একটি দলকে টার্গেট করে প্রপাগান্ডা চালানো ছাড়া আসলে আর কিছু নয়। ব্যক্তি যদি দোষী থাকে তিনি গ্রেফতার হবেন, তিনি শাস্তির আওতায় আসবেন। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের তার জন্য আলাদা মায়া কান্না, তার জন্য আলাদা সহযোগিতা সেটা থাকবে না, বরং যিনি মৃত্যুবরণ করেছেন তার বিচার পাওয়ার তার পরিবারের অধিকার রয়েছে। এই বিচার পাওয়ার ক্ষেত্রে যিনি আসামি হন, যিনি দায়ী হন, তিনি বিচারের আওতায় আসবেন, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। মবের জায়গায় আমি বলবো, দেখেন মব এই ইস্যুটাকে নানাভাবেই বিশেষ অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে বলা হয়েছে মহাকে একবারে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে প্রথম যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা হলো মব। কিন্তু আমরা দেখেছি মবের শিকার এই সাংবাদিক অঙ্গনেও হয়েছে। সাংবাদিকদেরকে এই সরকার আসার পরপরই
এখন টিভির 4 জন সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের মতো একটা ব্যাংক থেকে কোনো কথা ছাড়া বিনা নোটিশে বের করে দেওয়া হয়েছে। এগুলো মবেরই অংশ, এগুলো মবের একটা মানে প্রাতিষ্ঠানিক রূপ অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, নিঃসন্দেহে হয়েছে। সেইটাকে আপনি যদি এখন মানে এই ধারাবাহিকতাটা ধরে রাখেন, তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বললেন সে কথা তিনি রাখলেন না, সেই জায়গায় রয়েছে নাই। সুতরাং মব যে নাই এটা আপনি বলতে পারবেন না। মবটা নানাভাবে সমাজের বিভিন্ন জায়গায় এখনো কার্যকর রয়েছে। এটা মূলোৎপাটন হোক আইনের মাধ্যমে, যিনি অপরাধী তার বিচার হোক, অপরাধী হলে তার শাস্তি হোক, এটা আমরা চাই, সেভাবেই হওয়া উচিত বলে আমি মনে করি আইনগত জায়গায়। এই হত্যাকাণ্ডের আপনারা সমসাময়িক যে জনদুর্ভোগ সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে আলোচনা তুলছেন। আমরা দেখলাম আজকে একজন জামাতের সংসদ সদস্য বলছিলেন রাত 2টা পর্যন্ত তিনি অপেক্ষা করে তেল পাচ্ছিলেন না, এরকমের আরও সমস্যা কিংবা সংস্কার ইস্যুতে। কিন্তু কুষ্টিয়ার এই ঘটনা নিয়ে একেবারেই জামাত নীরব, এর কারণ কি? মানে নিজেদেরকেও জড়িত অভিযোগ আছে বলে? আমি সংসদের যে প্রক্রিয়া, কথা বলার যে সুযোগ, এই প্রক্রিয়া সম্পর্কে আপনি নিঃসন্দেহে অবগত থাকবেন। সংসদে কথা বলা যায় রাষ্ট্রপতির ভাষণের উপর নির্ধারিত যেটা আলোচনা এখন চলছে, এর বাইরে আলোচনা করা যায় হলো সরাসরি মন্ত্রীদেরকে প্রশ্নোত্তর পর্বে, প্রশ্ন করা যায় 71 বিধিতে নির্ধারিত অধিকার প্রশ্নে। এই যে জায়গাগুলো, এর বাইরে নোটিশ দেওয়া যায়, কিন্তু কোনোটাই ব্যক্তির ইচ্ছার অধীন নয়। আমি নোটিশ দিয়েছি, আজকেও প্রায় 15টা নোটিশ আমার ছিল, আমার 1 মিনিট কথা বলার সুযোগ হয় না। কিন্তু সুতরাং আপনি কথা বলেননি, এটা বলাটা তাদের প্রতি ন্যায় বিচারের পরিপন্থী হবে। আমি বলবো তাদের প্রতি সুবিচার করা হবে না যদি বলেননি। কেউ বলতে চেয়েছিলেন? হ্যাঁ, নিঃসন্দেহে এই জায়গা থেকে আমাদের কুষ্টিয়ার এমপি প্রার্থীরা বেশ কয়েকজন, বিশেষ করে আমির হামজাকে আপনারা চিনেন মনে হয়, আমির হামজা, তিনি কথা বলার চেষ্টা করেছেন, নোটিশও দিয়েছেন। নোটিশ সবাইকে সুযোগ দেওয়া যায় না, সুযোগ দেওয়া হয় না, বিষয়টা এরকম না। প্রায় আজকে দেখলাম প্রায় 100-র কাছাকাছি নোটিশের 71 বিধিতে পড়েছেন, সবাইকে তো সুযোগ দেন, মাত্র 3 জনকে সুযোগ দেওয়া হয়েছে। সুতরাং কথা বলা হয়নি, এ বিষয়টা সত্য না। নিশ্চয়ই। শহীদুল ইসলাম বাবুল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এর আগে অনেকরাই অভিযোগ করেছে যে মব সন্ত্রাসের বিরুদ্ধে মুখে বললেও কার্যত এখন পর্যন্ত দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি সরকার। না, মব তো আমার মনে হয় বিএনপি ক্ষমতায় আসছে কদিন হলে, প্রায় 2 মাসের কাছাকাছি, 1 মাস পুরোপুরি হয়নি, কয়েকদিন বাকি আছে। এই সময়ের মধ্যে এই কুষ্টিয়ার ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কোনো মবের ঘটনা আপনি হয়তো বলতে পারেন। একটা বলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে এমন কোনো ঘটনা ঘটে নাই যে ওখানে কাউকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভবনে আগুন দেওয়া হয়েছে, নথিতে আগুন দেওয়া হয়েছে, বা বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন তাকে কেউ টেনে হিস্ট্রে গলা ধরে বের করছে, এরকম কোনো ঘটনা। ওনারা এটাকে মব বলছেন কাউন্টার করার জন্য। এটা না বললেও হইতো, আমরা এই মব নিয়ে কথা বলছিলাম, এটা বললেই হইতো। কিন্তু আগের যে ভয়ঙ্কর মানে গা শিউরে ওঠার মতো অসংখ্য মব হয়েছে এবং সেগুলোকে প্ররোচিত করা হয়েছে দলীয়ভাবে, শত শত মাজার ভাঙা হয়েছে এই 1.5 বছরে। এটা তো একটা মাজারের ঘটনা, হামলার ঘটনা আমরা দেখলাম। এবং সেগুলোও কিন্তু কেউ না কেউ প্যাট্রোনাইজ করেছে এবং এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, উৎসাহিত করা হচ্ছে। ছাত্র শিবিরের ছেলেরা তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে মানে নাইমে যাও, এরকম ভিডিও চিত্র আমরা দেখছি। হ্যাঁ, এরকম তো মনে হয় না যে বিএনপির কোনো নেতাকর্মী কোথাও এই ধরনের। এবং আপনি যেটা বলছেন মব তো সবসময় ছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই, সুপ্রাচীন কাল থেকেই ছিল। ওই যে বুট্টাস নামে একজন ছিল গ্রিক রাজা, তাকে যে হত্যা করা হলো, হ্যাঁ, তিনিও মবের শিকার হয়ে কিন্তু মৃত্যুবরণ করছেন, ওই ঘটনায় একজন কবি। তো মব তো ছিল, বাসের মধ্যে চোর ধরছেন, পিঠে মেরে ফেলছে, এটাও মব। তো এটা তো একেবারে আপনি শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবেন না, তাই না? তো বিষয় হলো যে মবকে রাষ্ট্র কর্তৃক প্যাট্রোনাইজ করা হয়েছে কিনা, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু রাষ্ট্র বা দল হিসেবে বিএনপি যে মবকে প্যাট্রোনাইজ করছে এটা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, ঘটনা ঘটছে, একেবারে ঘটনা 0% আনতে পারলে খুব ভালো হতো। কিন্তু যে হারে মাজারে হামলা করা হয়েছিল, বাউলদের উপর হামলা করা হচ্ছিল, যে হারে পত্রিকা অফিসে হামলা করা হচ্ছিল, বাড়িতে হামলা করা হচ্ছিল, মবকে একটা প্রাতিষ্ঠানিক রূপায় দেওয়া হয়েছিল, সেটা নিশ্চয়ই আপনি বলবেন এখন নাই। হ্যাঁ, তো ওনারা ওই বলতে পারে বাংলাদেশ ব্যাংকের একটা ঘটনা বলে। আর কুষ্টিয়ায় যেটা হয়েছে এটা একটা পুরনো একটা ভিডিওকে কেন্দ্র করে আমাদের দেশে ধর্ম অবমাননা, আমি কোনো দলকে ওইভাবে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে চাই না, এটা বাংলাদেশের মানুষের একটা সেন্টিমেন্ট। ধর্ম খুবই একটা স্পর্শকাতর ইস্যু, যে ধর্মই হোক। এই ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা, শুধু মব কেন, এটা তো সাম্প্রদায়িক দাঙ্গাই হয়ে যায় কখনো কখনো হয়তো।
তো এটাও হয়ে থাকে। কুষ্টিয়ার যে ঘটনা হয়েছে সেটা আমি যতটুকু দেখলাম যে এই ঘটনায় চিহ্নিত করা হয়েছে, এখনও গ্রেপ্তার করতে পারে না, এটা একটা ব্যর্থতা বটে, নিশ্চয়ই আমি স্বীকার করে নিচ্ছি, অস্বীকার করার কোনো উপায় নাই, গ্রেপ্তার হওয়া উচিত ছিল এখনও। আর ওই ঘটনায় আমরা যেটা দেখলাম ফাইনালি, এটা কিন্তু ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দল তাদের এখানে উস্কানি ছিল। ফাইনালি যেটা আসছে, চিহ্নিত করা হয়েছে যে 19 জনকে, এবং এটা তৌহিদি জনতার নামে এই ঘটনা, সাধারণত যা হবার তো তাই হয়, তো হয়েছে, কিন্তু এটা দুর্ভাগ্যজনক। আর মবকে আমরা কোনোদিন কখনো উৎসাহিত করি না, এটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। এখন সংসদের বক্তৃতা আমার ভাই সালাউদ্দিন আইয়ুবী যেটা বললো, তারা কিন্তু প্রতিদিন কথা বলেন। বিএনপি সরকারি দলের যদি 8 জন বলেন, ওনারা কিন্তু 6 জন হইলেও কমপক্ষে বলেন, কারণে অকারণে বলেন, সময়ে অসময়েও বলেন, দাঁড়াই যান সব, এবং ইও পান, ফুলরও পান। কই কারো মুখে তো আমরা একটা কথাও আমরা শুনলাম না। সংসদে কথা বলা যায় না, সংসদে এরকমও দেখছি যে ওই যে ওনার দলের একজন প্রশ্ন করছে, কি প্রশ্ন করে, মানে স্পিকার সারাক্ষণ দাঁড়াই থাকে, আমার আপত্তি আছে এই বিলের উপর। কোন বিলের উপর বলে, এরকম স্বাস্থ্য সুরক্ষা বিল, এই নামে তো কোনো বিলই নাই। কই দুঃখিত, বসে গেলাম, এই ঘটনা ঘটছে তো, দেখছি তো, মানে অপ্রয়োজনে কথা বলা অনেক ওনাদের মধ্যে। বা অনেকে, আজকে একজন বললো ওই যে ওই দিন বক্তৃতা দিল যে নির্বাচনে কি খুন করা হয়েছে একজনকে, হ্যাঁ, বক্তৃতা দিয়ে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফেলছেন অলরেডি। পরে আজকে চিফ হুইপ বললেন যে না, এরকম মৃত্যুর কোনো ঘটনা ঘটে না, উনি যেটা বলেছিলেন সেটা এক্সপান্স করেন। তো উনি পরে যারা ক্ষমা চাইলেও আমি ভুল বলেছি, সত্য অসত্য মুহূর্ত বলেছি, এটা বলেছি। প্রায় এরকম আমরা দেখি, হ্যাঁ, যে মিথ্যা তথ্য দিয়ে সংসদে বক্তব্য দেওয়া বা প্রয়োজনীয় কথাটা কিন্তু বলা হয় না। এই যে ওনারা যে বলেন নাই, এর মধ্যেও একটা কারণ থাকতে পারে। আপনি যেটা মানে করছেন, সাসপেক্ট করেছেন যে ডালমে কুছ কালা হয় বলে একটা কথা আছে না, এটাও হতে পারে যে এই মবের পেছনে কারা, ওনাদেরও সম্পৃক্ততা থাকতে পারে। আমি নিশ্চয় করে বলছি না, পত্রিকা এগুলো লিখছে মামলা যে হয়েছে শিবিরের, একজনের হ্যাঁ, নামে। মামলা হয়েছে, এই হয়েছে। তো সেই জন্য এটা ওনাদের জন্য বিব্রতকর, সেই জন্য ওনারা হয়তো বলেন নাই। আর আমাদের ব্যর্থতা হলে আমরা এখনো গ্রেপ্তার করতে পারি নাই, নিশ্চয়ই গ্রেপ্তার হবে। এটা ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স, তামাদি হয় না কখনো। সংস্কার প্রসঙ্গে আসতে চাই। অনিক রায়, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম আজকে তিনি বলেছেন যে যদিও বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য আছে, তবে আমরা সবাই ঐকমত্যে আসবো এবং সম্মিলিত প্রস্তাব আনব। তার এই বক্তব্যের ফলে রাজপথের যে উত্তাপ, সেটি কি কিছুটা কমবে বলে মনে করেন? কারণ সংস্কার ইস্যুতে সরকারি দল এবং বিরোধী দল এখন সংসদে মেটাতে না পেরে রাজপথে তারা গেছেন। প্রথমত বিষয় হলো যে আমরা যখন জুলাই ঐক্যমত কমিশনের মিটিং দেখি, তখন থেকেই আমরা দেখছি রাজপথ অনেকেই গরম করার চেষ্টা করছে। আলোচনার টেবিল বাদ দিয়ে আমরা দেখছি সভা সমাবেশে নাইমা পড়তে। তারপর আমরা দেখছি, আপনারা মনে করেন যে আন্দোলন সংগ্রাম, তো ওই সময় আমরা দেখছি। ফলে এই আন্দোলন সংগ্রাম আসলে কখন থামবে কি থামবে না, সেটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সংস্কারটা যে গুরুত্বপূর্ণ সেটা আসলে দুই পক্ষই ফিল করে কিনা। অনেক বেশি বিরোধী দলের অ্যাক্টিভিটি দেখলে মনে হয় যে এটা একটা পলিটিক্যাল টুল, যেটা দিয়ে আমি সরকারি দলকে অ্যাটাক করতে পারবো, সরকারি দলের সাথে একটা ডিবেটে অংশগ্রহণ করতে পারবো, এবং আপনি দেখবেন যে এইটাই সবচেয়ে মোস্ট পপুলার ডিবেট। এখন এই ঐক্যমতে আসবেও চিফ হুইপ যেই আশাবাদ ব্যক্ত করছেন, আমরা ওই আশাবাদে থাকতে পারলে খুশি। যে আমরাও চাই জুলাই সনদের এই জিনিসটা শেষ করে পার্লামেন্ট যেন একটু সামনে আগায়, পার্লামেন্ট একটু প্রো পিপল আলাপের দিকেও যেন মনোযোগ দিতে পারে, যেহেতু পারতেছে না, কারণ প্রতিনিয়ত এটা নিয়েই আলোচনা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরাও চাই, কিন্তু আসলে কি বিষয়টা এরকম সোজা নাকি, বা বিষয়টা এইভাবে ঐক্যমতে আসাটাকে আসলে যাবে কিনা। আপনি লক্ষ্য করবেন যে বিএনপি ক্ষমতায় বসার সাথে সাথে, দায়িত্ব নেওয়ার সাথে সাথে বিএনপি কী কাজগুলো করা শুরু করছে, সে একটা কন্ট্রোল নেওয়া শুরু করছে প্রত্যেকটা জায়গায়। আমাদের একটা ভুল বোঝাবুঝি হয় যে জুলাই সনদ আর অধ্যাদেশগুলো কিন্তু ডিফারেন্ট জিনিস। ফলে অধ্যাদেশ বাতিল করা মানে কিন্তু জুলাই সনদ বাতিল করা না। তো এইটা একটু ক্লিয়ার করার বিষয়। তো বিএনপির মতো করে তার অধ্যাদেশ রেকটিফাই করছে। সো এটা খুবই সিম্পল, যেহেতু বাংলাদেশের রাজনীতি যেভাবে করে যে পাওয়ার কনসোলিডেট করতে হবে, বিএনপি সেটা করার জন্য যেই অধ্যাদেশগুলো বিএনপির জন্য ট্রাভেল মেকিং হবে, যেগুলো তাকে মানে একচ্ছত্র ক্ষমতা বানাইতে সমস্যা তৈরি করবে, সেই অধ্যাদেশগুলো পরিবর্তন করছে। এবার আসেন আপনি যদি জুলাই সনদের দিকে দেখেন, যে কালকেও তারেক রহমান খুব বড় গলায় বললেন যে জুলাই সনদে দক্ষিণ প্লাজায় আমরা যেটা স্বাক্ষর করছি ওইটা আমরা পালন করব। এখন ওইটা আর এই গণভোটের অধ্যাদেশ, এই অধ্যাদেশের মধ্যে পার্থক্যটা কই? পার্থক্যটা কিন্তু জাস্ট একটা পয়েন্টে, সেটা হলো উচ্চকক্ষ না, শুধু পিআর এর ক্ষেত্রে মানে ভোটের আনুপাতিক হার, এমপির আনুপাতিক হার, মানে ওই একটা এজেন্ডায়। তো তাহলে এখন এইখানে হয়েছে বাংলাদেশের জনগণের যে আসলে বিপদ, মানে বাংলাদেশের জনগণ যে আসলে শান্তি পায় না।
আপনি দেখেন প্রথমত ঐক্যমত কমিশনের ব্যাপারে পুরোটা সময় ইন্টারিম কি বলেছে যে যতটুকু ঐক্যমত হবে আমরা ততটুকু করবো, তাই তো? তাহলে জুলাই সনদ যেটার উপর স্বাক্ষর হইল সেটার মধ্য থেকে বের করে নিয়ে আসা বিএনপির যে একটা নোট অফ ডিসেন্ট ছিল, ঠিক আছে, তো সেই জিনিসটাকে কেন আপনি আলাদা করে রাখলেন? এখানে তো আপনি প্রথম একটা ঝামেলা বললেন। এবার আসেন, এটা বলে কিন্তু আমি বিএনপির দায় মুক্তি দিতে চাই না, কারণ যখন অধ্যাদেশ আসছে বিএনপিটা স্পষ্ট বলতো যে আমি এই অধ্যাদেশ মানি না, বইলা ইলেকশনে যেত যে আমি তো এইভাবে মানি না, আমি জুলাই সনদ মানি, আমি অধ্যাদেশ মানি না। কিন্তু বিএনপি দেখেন, বিএনপি কিন্তু ট্রিক্স করছে। বিএনপি তখন এইসব বিষয় নিয়ে কোনো কথা বলে নাই, কারণ বিএনপি যেহেতু সিজন পলিটিশিয়ানদের ভরা, তারা জানতো যে একবার যদি আমরা পার্লামেন্টে যাই তারপর এটা পার্লামেন্টের আইনের মার প্যাচের মধ্যে এটারে কিভাবে কি করতে হবে এটা আমরা জানি। ফলে দেখেন আলটিমেটলি এখানে ক্ষতিগ্রস্ত হইল কে? ইন্টিরিমের মতো করে একটা পলিটিক্স করছে, এমন একটা পলিটিক্স করছে যে পলিটিক্সের কারণে বাংলাদেশের সুশীল সমাজ সারাদিন সংস্কার নানান আলাপ করতে পারবে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো নাই হয়ে যাবে। আপনি মনে করেন আপনি পত্রিকা দেখেন, আপনি এখানে আলোচনা চলতেছিল জুলাই সনদ নিয়ে, নিশ্চয়ই জুলাই সনদ গুরুত্বপূর্ণ, আমি কোনোভাবে এটা মানে ছোট করে বলতেছি না, কিন্তু আপনার যে ডিজেলের অভাবে কৃষক সেচ দিতে পারতেছে না, এটা নিয়ে আপনি পত্রপত্রিকায় আলোচনা পাবেন না, হঠাৎ করে কোনো একজনের মন্তব্য কলামে আপনি একটা কলাম পাবেন। ফলে আলটিমেটলি এই যে একটা সংস্কার হওয়া, একটা গণতন্ত্র বিকাশ হওয়া একটা জায়গায়, এই জায়গাটা থেকে মূল ক্ষতিগ্রস্তটা আসলে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ। যে মনে করেন বিরোধী দলের কাছে সংস্কার একটু একটা রেঞ্জেস বলবো, বিরোধী দলের কাছে সংস্কার কতটুকু মিন করে সে ব্যাপারে তো আমরা সন্দিহান, কারণ বিরোধী দলের যে 11 দলীয় জোট, সেই জোটের যিনি, আমি যদি ধরে নিই এনসিপিকে দ্বিতীয় দল হিসেবে সেই জোটের, তাহলে দ্বিতীয় দলের যে প্রধান নেতা তিনি স্ট্যাটাস দিয়ে একবার লিখছেন অক্টোবর মাসে, মেবি ভুল করে না থাকলে, যে জামাত হইলো মুনাফিকি করতেছে সংস্কার নিয়ে, আমি যদি ভুল করে না থাকি, এবং তিনি বলছেন যে পিআর ইস্যুটা নিয়ে পুরা সংস্কার প্রক্রিয়া যেন একটা গুবলেট পাকায়, সেইটা করার জন্য জামাত ইসলাম সব করছে। পরবর্তীতে যারা জোট সঙ্গী হয়েছে, ফলে তারাও যে আসলে কতটা মানে আসলেই মিন করে সংস্কারগুলা, নাকি এগুলা জাস্ট একটা পলিটিক্যাল রেটরিক বলার জন্য বলা, সেই মানে আসলে সমস্যাটা মানে বাংলাদেশের পার্লামেন্ট একটা চলতেছে, কিন্তু যেটার সাথে সাধারণ মানুষের সেটা নিয়ে বাকিদের মতামত জানবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি, দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। সালাউদ্দিন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেটি নিয়ে আন্দোলনে এখন রাজপথে 11 দলীয় জোট, অর্থাৎ আপনাদের নেতৃত্বে যে জোটটি রয়েছে, মূল যেই জায়গাটিতে আসলে মতপার্থক্য কিছুটা অনেকটাই পরিষ্কারও করেছেন যে আসলে গণভোটের এবং জুলাই সনদের মধ্যে যেই জায়গাটাতে পার্থক্য সেটি আপার হাউজেও নয়, আপার হাউজ সেখানেও আছে, কিন্তু আপার হাউজ কোন পদ্ধতিতে হবে, জুলাই সনদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে বিএনপির, কিন্তু গণভোটে সেটি নোট অফ ডিসেন্ট দেওয়ার যেহেতু সুযোগ ছিল না, ফলে মানুষ এখানে রায় দিয়েছে। এটি ছাড়া ওই অর্থে আর তেমন একটা খুব একটা পার্থক্য নেই গণভোট এবং জুলাই সনদের মধ্যে। তাহলে কি শুধুমাত্র এই আপার হাউসে পিয়ারের জন্যই এতটা লড়াই? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রসঙ্গে আসার আগে ভাই অনেকটা কিছু বলার চেষ্টা করেছিল, সরাসরি আমাদেরকে ইঙ্গিত করে যে বিরোধী দল আসলে সংস্কার চায় কি না, নাকি এটা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা অথবা একটা স্ট্যান্ড, বিষয়টা এরকম। আমরা কিন্তু মানে একবারে সরল মনেই এই সংস্কার মানার যে প্রথম পদক্ষেপ সেটা ছিল সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ। আমরা একেবারে সংসদ সদস্য হিসেবে যেদিন শপথ গ্রহণ করেছি সেদিনই দুইটা শপথ পাঠের মধ্যে দ্বিতীয়টা ছিল সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা। সেটার মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ এবং সবচেয়ে বড় পদক্ষেপটা ইতিমধ্যে বিরোধী দল স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে অংশগ্রহণ করে বাস্তবায়ন করেছে। এবং প্রথম দিনই সরকারি দল এই শপথ না গ্রহণ করে এই ব্যাপারে তাদের অনিচ্ছা অথবা তাদের অবজ্ঞা বা অবহেলা এইটা প্রকাশ করেছে। প্রথম থেকেই আমাদের বক্তব্য, বিরোধিতা বলেন যাই বলেন, মূল বিষয়টা ছিল এটা যে তারা তো শুরুতেই এই সংস্কারটাকে ধারণ করতে চায় না। এক, আপনিও এখানে উপস্থাপনার সময় বলছেন যে সংস্কারের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা সেটা, কিন্তু আপনি অন্তত সংসদে 20 জন এমপি অথবা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন দায়িত্বশীল মানের ব্যক্তির কাছ থেকে বক্তব্য শুনবেন, সেখানে তারা স্পষ্ট করে বলছে আমরা চাই জুলাই সনদের সংশোধন, জুলাই সনদের মাধ্যমে সংবিধান সংশোধন, সংস্কার না। তারা নিজেরাই বলছে সংস্কার চায় না, সংস্কার তারা কার্যকর করতে চায় না, সংস্কার তারা বাস্তবায়ন করতে চায় না। আপনি যদি তাদের উপর এটা চাপিয়ে দেন, এটা তো আপনি তাদের উপর ইনসাফ করছেন না, যথাযথ বলছেন না। তারাই তো বলছে সংস্কার না, আমরা সংশোধন চাই। সেটি তারা সংবিধানের যে ভাষা সেই অর্থে বলেছেন, কিন্তু সংবিধানের ভাষা মূল বক্তব্যটা, মূল ক্রাইসিসের জায়গাটা এটাই যে আমরা কি চাই আসলে। আমরা দেশের
চলমান যে অবস্থা, এই জায়গা থেকে যেই ত্রুটিগুলো রয়েছে, দুর্বলতাগুলো রয়েছে, সেগুলোর উত্তরণের জন্য সংস্কার দরকার। এজন্য সংস্কার কমিশন হয়েছে। সংস্কার কমিশনের 5টা পার্ট ছিল, 5 পার্টের নামই ছিল সংস্কার কমিশন। সুতরাং সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, সংস্কারের উপর ঐকমত্য কমিশন হয়েছে, সংস্কারের উপর জুলাই সনদের প্রক্রিয়া শুরু হয়েছে, সংস্কার বাস্তবায়নের জন্য গণভোট হয়েছে, গণভোটের রায় হয়েছে, সংস্কার পরিষদের শপথ হিসেবে গ্রহণ করার কথা। এখন এসে বলছে যে না, সংস্কার মানে না, এখন হলো আবার সংশোধন মানে। তাহলে প্রক্রিয়াটা তো পুরো আগের যা ছিল সেটাকে আপনি অস্বীকার করছেন, সেই জায়গা থেকে আপনি সরে এসেছেন। বর্তমান বিরোধী দলের জায়গাটা হলো এটা, সরকার যদি মেনে নেয়, সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করব, সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিক যে ছিল সেটার মধ্যে আমরা আসলাম, সেই দিন থেকেই দেখবেন যে বিরোধী দল এই ইস্যুতে আর কোনো কথা বলবে না। তাহলে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেল। এরপরে বাকি যেটা বলেন সম্ভাবনার ভিত্তিতে কিছু কাটছাট এদিক সেদিক হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু গোড়ায় তো আপনি গলত। শুরুতেই আপনি এই জায়গাটাতে যখন অবজ্ঞা করলেন, স্বীকার করলেন যে আমি সংস্কার মানি না, তখন তো আসলে প্রশ্ন থেকেই যায় আসলে আপনি মানেন নাকি। এটার কিছু রেজাল্ট আমরা দেখেছি। দেখেন, গুম কমিশন মানে ইয়ের মতো একবারে মৌলিক জায়গাতে আমরা কিন্তু দেখেছি তারা এটাকে ল্যাপস করে দিয়েছে, তারা এটাকে প্রত্যাহার করে নিয়েছে, তারা মানবাধিকার কমিশনের বিষয়টাকে প্রত্যাহার করে নিয়েছে। এগুলো ছিল এই গত সরকারের ভয়াবহ রকম অত্যাচারের এক একটা নিদর্শন, যেটা সংস্কার না হলে মৌলিকভাবে বাংলাদেশে এই জায়গাটাতে পরিবর্তন অসম্ভব। আমি নিজে গুমের শিকার হয়েছি, আমি নিজে হামলার শিকার হয়েছি, দীর্ঘদিন কারাগারে ছিলাম, সম্পূর্ণ মিথ্যা অজুহাতে দিনের পর দিন, মাসের পর মাস আমাদের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে আসলে দেশে কি সংস্কার আপনি করবেন, কোন জায়গাটাতে আসলে পরিবর্তন নিয়ে আসবে, কি আসলে আপনি চান? হলে কি কারাগারে যাওয়া বিরোধী পক্ষের বন্ধ হয়ে যাবে? কারাগারে যাওয়ার প্রশ্নটা, আমাদের ব্যারিস্টার আরমান ভাই 8 বছর যে আয়না করেছিলেন, এটা কি কোনো প্রক্রিয়ার মধ্যে পড়ে? এটা কি আপনি চান আপনার আবার চলে আসুক? আমাদের মাননীয় সংসদ সদস্য ইলিয়াস আলী ভাই যে নাই হয়ে গেলেন, উদাও হয়ে গেলেন, চৌধুরী আলম সাহেব যে উদাও হয়ে গেলেন, এটা কি আপনারা আবার চান? কিন্তু এটাতে চান এরকম একটা প্রক্রিয়া ফিট উঠেছে হলো আপনি আগের সেই প্রক্রিয়াটাকে রেখে দিয়েছেন। আপনারা দেখেছেন মানবাধিকার কমিশনের সবাই একযোগে পদত্যাগ করেছে। কেন? তারা তাদের জায়গাটাতে যে প্রত্যাশা করেছিল সে প্রত্যাশা ন্যূনতম পূরণ হয়নি, পূরণ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না, সেই জায়গা থেকে তারা এখানে স্ট্যান্ডটা নিতে বাধ্য হচ্ছে। সুতরাং মৌলিকভাবে সংস্কার হলে কি হতো, এই জায়গাগুলোতেই হতো। বাংলাদেশে ক্রাইসিসগুলো কখন তৈরি হয়? নির্বাচন আসলে নির্বাচন কমিশনার কে হবে, নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া কি হবে, এটা নিয়ে প্রসঙ্গ থাকে। এটা নিয়েই মূল বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আমি একটু বলি, তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়ায় নিয়ে প্রশ্ন ওঠে, নির্বাচনকালীন সরকারটা কেমন হবে, কি হবে। প্রশ্ন ওঠে হলো এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিয়োগের ব্যাপারে। এই প্রত্যেকটা জায়গার সাথে আগে দিয়ে রেখেছে। আমি বলতে চাচ্ছি আগে যে দেন পরে দেন, আপনি কিন্তু সবকিছু মেনে নিয়েই গণভোটে অংশগ্রহণ করেছেন। আগে নোট অফ ডিসেন্ট গণভোটে তো এই বিষয় এইগুলো নেই, অর্থাৎ এই সব কিছু মেনে নিয়েই গণভোটটা মেনে নিয়ে গণভোটে তো আপনি যেগুলো এই অধ্যাদেশ যেগুলো পাস করেনি বিএনপি, সেগুলো তো গণভোটে যেগুলো আছে সেগুলো মেনে নিয়ে আপনি গণভোটে অংশগ্রহণ করছেন না। বিএনপি গণভোটে অংশগ্রহণ করেছে, গণভোটে সব প্রত্যেকটা বিষয় মেনে নিয়ে। এখন তো সেটাই মানতে চাচ্ছে না তারা। জি, সেটির উত্তর শহীদুল ইসলাম বাবুল আপনার কাছ থেকে জানতে চাইছি যে মেনে নিয়েই যাওয়ার পরে এটি সরকার এখন মানছে না, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যেটি আজকে চিফুই বললেন যে সরকারি দল এবং বিরোধী দল মিলেই মতপার্থক্য দূর হবে, মিলে সম্মিলিতভাবে প্রস্তাব আনা হবে। এটি কি বিরোধী দল আন্দোলন শুরু করেছে বলে আপনারা, যাতে আন্দোলনে তারা না যায় সেজন্য বলছেন? ভাই, আন্দোলনের ভয়ে আমাদের প্রায় হাঁটু কাঁপে, বুঝছেন। ঘুমায় ঘুমায় দুঃস্বপ্ন দেখি আমরা, ওই কি ওই হেলিকপ্টার না বিমানের চাক্কা খুঁজে পাবো কিনা এই টেনশনে, বুঝছেন। মানে কি বলবো, ওই যে আন্দোলনের হুমকিটা একটু প্রিম্যাচিউর হয়ে গেছে আর কি, সবাই বলতেছে এটা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল। তো যাক, এখন কথায় আসি। কথা হলো জুলাই সনদ কে মানছে না? গণভোট যেটা হয়েছে কিসের ভিত্তিতে? এই জুলাই সনদের ভিত্তিতে গণভোট হয়েছে। আপনি কি জানেন না সেটা? তো জুলাই সনদটা কি? জুলাই সনদ যেটা, মানুষ কি জানে যে জুলাই সনদের ভিত্তিতে গণভোট হয়েছে। এই জুলাই সনদ আপনি চান কিনা, এই সংস্কার আপনি চান কিনা? মোটা দাগে তো তাই। তো জুলাই সনদ যদি আপনি চান, তাহলে সংস্কারের সমস্যা কোথায়? এই জুলাই সনদের মধ্যে আছে আপনি যে খালি সংবিধান মানবেন না, মানছেন না, আপনি ওখানেই বলছেন যে 47টা অনুচ্ছেদ সংবিধান সংশোধন সাপেক্ষে এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে। এই জুলাই সনদের মধ্যে বলা।
এখন আপনি সেটা মানতেছেন না, ওই মানে উটপাখির মতো মুখ লুকায় রাখতেছেন। এই জুলাই সনদ প্রথম অমান্য করছে জামাত ইসলাম, প্রথম নির্বাচনের আগেই। কিভাবে অমান্য করলো? এই জুলাই সনদের একটা ক্লজের মধ্যে পরিষ্কার লেখা যে এই জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী নির্বাচনে 5% নারী সদস্য মনোনয়ন দেওয়া লাগবে, একজনও দেন নাই, প্রথম অমান্য। দিস ইজ ফার্স্ট। দেখেন আপনি জুলাই সনদ বের করেন, কি অমান্য করলো। আর আমাকে কয় আমরা অনেকে সংস্কার বিরোধী, কি বলবেন আপনি? জুলাই সনদের প্রথম যেটা বিএনপি প্রথম জুলাই সনদ বাস্তবায়ন শুরু করতে চাইছে সরকার গঠনের প্রথম দিন থেকে, আপনাদের কাছে স্পিকার চাইছি, ডেপুটি স্পিকার আপনারা দেন নাই। এইটাও জুলাই সনদ অবমাননা, প্রথম বাস্তবায়ন। তো আপনি দিন ভরে হাই হোসেন জুলাই জুলাই, সংস্কার তো আপনি চান না। আপনি সংস্কার যদি চাইতেন তাহলে আপনি নারী একজনও দিলেন না কেন? অন্তত শুরু করতেন, 5% না পারতেন, আপনি 3% দিতেন, একজনও দেন নাই। কিন্তু অমান্য করেন নাই এটা। জুলাই সনদ স্বাক্ষর করেছেন না ওনরা? প্রথমেই তো স্বাক্ষর, এনসিপি নয় পরে স্বাক্ষর করেছে, ওনরা তো স্বাক্ষর করেছে। কি সৎ লোকের শাসন কায়েম করবেন, তো এইখানেই তো অসততা করলেন প্রথম দিন। এখন মাঠ গরম করতে চান, উল্টাই ফেলাবেন, পাল্টাই ফেলাবেন। একজন প্রেস ক্লাবতে হুঙ্কার দেয়, একজন ওই যে কি শাহবাগ স্কোয়ারতে হুঙ্কার দেন যে আসেন কুস্তি লাগবে আপনাকে লাগে। হ্যাঁ, আরে ভাই কুস্তি করতে হলে তো প্রিকোয়ালিফাই হওয়া লাগে, ভোট পাওয়া লাগে না, সংসদে আসা লাগে না? এমনকি সংসদ সদস্যরা এমপি মন্ত্রী লাগলে অনেক কুস্তি করতে যাবে। এই যে বক্তব্য, বিবৃতি, হুমকি ধমকি, জাস্ট মাঠ গরম, অন্য কোনো কিছু না। জুলাই সনদ এবং গণভোট সংস্কার, বিএনপি যেটা বলছে উনরা যেটা চাচ্ছে, পার্থক্য নাই, খুব সামান্য মাইনর পার্থক্য। উনি যেটা বলেছেন এটা বেসিক কোনো ইস্যু না। উনি যেটা বলেছেন কেয়ারটেকার সরকারের প্রভিশন, একমত হয়ে গেছে। জুডিশিয়াল প্রসেস কীভাবে তৈরি হবে, একমত হয়ে গেছে। ইলেকশন কমিশন, সেখানে ওনাদের সংখ্যাগরিষ্ঠ। তারেক রহমান প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। আপনারা তো জুলাই সনদ মানেন না, খালি দিন ভরে সংস্কার করেন। হ্যাঁ, আপনার প্রেসিডেন্টের পছন্দ হয় না, আপনার প্রেসিডেন্ট অধ্যাদেশ পছন্দ হয়, গোস্ত খাই না গোস্তর জোল খাই, বিষয়টা এরকম। আপনি কারণে আকারে প্রেসিডেন্টে গালাগালি করেন, ফ্যাসিস্ট বলেন, আবার ফ্যাসিস্টের বাসায় যায় দাওয়াত খাইতেছেন সমানে। হ্যাঁ, আবার প্রেসিডেন্টের গালাগালি করেন, আবার প্রেসিডেন্টের অধ্যাদেশের প্রতি আপনার অনেক মায়া, অনেক দরদ, অনেক প্রেম। অথচ জুলাই সনদের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নাই। জুলাই সনদ শুনলেই আপনাদের গা চুলকাটার। আপনার বিএনপিকে বলেন বারবার যে বিএনপি সংস্কার চায় না, এই ব্র্যান্ডিং তো আপনারা আগেও করছেন, নির্বাচনের আগেও এমনও কথা বলছে আমার ভাইয়েরা সব বট আইডি দিয়ে বা আইডি দিয়ে যে বিএনপি পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবার আগেই মানুষ তাদের পতন চায়। হ্যাঁ, কি নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ, এরা ইতিহাসের সেরা পতন হবে। কি শেখ হাসিনার কাছে যেই পথে তারেক যাবে সেই পথে। আরে ভাই, রাজনীতি একটা স্টিল অস্টিল ভব্যতা সভ্যতা তো থাকা লাগে নাকি লাগে না? যেই ভাষায় ওনাদের জোট সঙ্গীরা ওনারা বক্তৃতা দিতেছেন, কি নারী কি পুরুষ, কি আন্দোলন, কি সংস্কার, কি সহনশীলতা। আচ্ছা বলেন তো, তারেক রহমান দিস ইজ ফার্স্ট, প্রথম ওনার বাসায় গেছেন, রাজনীতির শিষ্টাচার তো থাকা লাগে। এনসিপির নাহিদ ইসলাম তার বাড়িতে গেছেন দেওয়ান থেকে। এই যে গালাগালি করে ওনারা বিএনপি রে, যে গালাগালি করে আমরা বলে ফ্যাসিস্ট হয়ে গেছি। আচ্ছা বলেন তো দেখি, যে পরিমাণে গালাগালি করে, অশ্লীল অসভ্য আক্রমণ করে, এরপরেও তো বিএনপি কারণে একটা মামলা দেন, একজন দিছিল তারা শোকজ করে দিছে। কি পরিমাণে গায়ের চামড়া মোটা আপনি বলেন। মির্জা আব্বাস একটা মৃত্যু পথযাত্রী মানুষ, তাকে নিয়ে ট্রোল করতেছে, যা ইচ্ছে তাই বলতেছে। তারেক রহমানকে নিয়ে, তার মেয়েকে নিয়ে জড়ায় কি অসভ্য অশালীন কথাবার্তা বলতেছে। এটি কি রাজনৈতিক সমালোচনার ভাষা? সংসদে যে একজন দাঁড়াই যাইতেছে, যা মন চাইছে তাই কইতেছে, কুষ্টিয়ারটা বলে না, ভুল কইতেছে, শুদ্ধ কইতেছে, আবার দুঃখ প্রকাশ করতেছে, আবার হুট করে বসে পড়তেছে, আবার চিল্লাইতেছে। ইজ ইট এ পার্লামেন্টারি ডেমোক্রেসি? কি বলবেন? তো সেই জন্যে জুলাই সনদ এবং সংস্কার এইটাকে যদি ধারণ করেন, মালন করেন, এগুলো কোনো সমস্যা নাই, সমস্ত কিছু হয়ে যাবে। সংসদে এখনো 2 মাস হয় নাই। খামখেয়ালিছি। তার আগে একটি বিরতি নিয়ে আসি, দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। অনিক রায়, একটু আপনার কাছ থেকে আসতে চাই, যেটি নিয়ে আসলে এখন যেটি বলছিলাম যে রাজপথে এবং সংসদে 2 জায়গায় আন্দোলন চলছে এবং দিন শেষে সেটি সংস্কার এবং সংশোধন, এটি নিয়ে ডিবেট অনেকদিন ধরে আছে যে সংস্কার হলে সেটি স্থায়ী হবে, সংশোধন হলে সেটি অস্থায়ী হবে। আপনি আসলে কিভাবে দেখেন এই সংস্কার এবং সংশোধনের শব্দগত পার্থক্য? এগুলো আসলে আমি একবারে খুব ক্লিয়ারলি বলি, এগুলো আসলে কিছু শব্দের রাজনীতি আর কি। মানে এগুলো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না। যে আপনি মনে করেন যে 72-এর যে সংবিধান হয়েছে সেই সংবিধান পরিবর্তন হয়েছে, ওই সংবিধান থেকে আজকের যে সংবিধান এটা অনেকখানি ডিফারেন্ট, কারণ এখানে অনেকবার কাটাছেড়াটা করা হয়েছে। তো আপনি আজকে সংস্কার করলেন, আজকে আপনি সংস্কার পরিষদ করে ফেললেন, গণপরিষদই করে ফেললেন, আপনি নতুন সংবিধানই লিখে ফেললেন।
তো আমি যদি কালকে আমার পার্টি যদি 2/3 মেজরিটি নিয়ে আসে, আপনি আমাকে কিভাবে আটকাবেন? তার মানে তো এটা এমন কিছু না যে আপনি কইরা ফেললে এটা ফিক্সড হয়ে গেল আর জীবনে কোনোদিন চেঞ্জ হবে না। এটা তো কোরআনও না, এটা বেদও না, মানে এটা কোনো ধর্মীয় গ্রন্থ না। তো এটা যে কোনো সময় প্রয়োজনের খাতিরে এটা চেঞ্জ হইতেই পারে এবং চেঞ্জ হবে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। এখন এখানে ওই যে একটু আগে আমি যেটা বললাম আর কি, যে আপনি দেখবেন যে বিরোধী পক্ষের থেকে আমি কি কারণে বলতেছি যে সংস্কারটা আসলে তারা মিন করে কিনা, কারণ তাদের বক্তব্যের মধ্যে সবসময় মানে একটা মনে করেন উত্তেজনা দেখা যায়, এবং উত্তেজনার আলাপটাই চলে যাবে 72-এর সংবিধান। তারা কিন্তু বলবে না যে কেন আমার কোনটা প্রয়োজন, এটা হইলে আমার ডেমোক্রেসি লাগবে। ঠিক আছে, বিএনপি তো আমি ধরে নিতে পারি যে সে সরকারে আছে, সে চেষ্টা করবে যত বেশি ক্ষমতা তার হাতে কনসোলিডেট থাকবে, যেভাবে সে আরো বেশি ক্ষমতাবান হইতে পারবে তার জন্য যত বেশি আরো ইজি হবে, এটা সে ওই পন্থায় বাইচা তারা একটি নিতে কথা পারে। বলেন যে 72 সংবিধানের মাধ্যমে স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তো 72 সংবিধানের পরে এটার মধ্যে তো আমি ভুল করে না থাকলে 15টা সংশোধনী হয়েছে। তো আপনি 72 সংবিধানে কোন জিনিসটা অপছন্দ করেন? 72 সংবিধানে ছিল যে এই যে বাংলাদেশের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারীরা তাদের বেতন হলো সরকার দিবে, সরি হাইকোর্ট দিবে, সুপ্রিম কোর্টের কাছে তাদের বেতনের হিসাব নিকাশ থাকবে। তো এইটা জিয়াউর রহমানও করেছেন, এরশাদও করেছে, তারা এটা পাল্টায় নিয়ে আসে সচিবালয়ের উপর। কিছুদিন আগে জামাতে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শিশির মুনির, তিনি মামলা করে সেটাকে আবার সুপ্রিম কোর্টের হাতে নিয়ে গেলেন। তো সুপ্রিম কোর্টের হাতে নিয়ে যাওয়ার কথা তো 72 সংবিধানে লেখা আছে। তো এখন কি 72 সংবিধান খারাপ? তো 72 সংবিধানের ল কি খারাপ হয়ে গেল? এখন খারাপ তো হচ্ছে না, তো আপনি তো নিজেই করতেছেন। তাইলে বিষয়টা হলো যে আপনি বলতে পারেন যে আপনি মোর ডেমোক্রেসি নিয়ে আসতে চান। আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা দুর্বলতার মধ্যে পড়ছি সেটা হলো আমরা নিয়মিত একটা নির্বাচন পাইনি। আপনি যদি লক্ষ্য করে থাকেন, আমরা 71-এর পর থেকেই আমরা একটা অনির্বাচিত সিচুয়েশনের মধ্যে দিয়েই কিন্তু আমরা গেছি 90 পর্যন্ত। 90 থেকে আমরা যদি লক্ষ্য করি 91-এর ইলেকশন, 96-তে আবার আন্দোলন, 2001-এ নির্বাচন হইল, তারপর তো 111 আসলো, এবং 111-এর পরে যে 17 বছর এটা আমরা দেখছি। ফলে আমরা ডেমোক্রেসির বেসিক জায়গাটা এনশোর করতে পারিনি। তার মানে জুলাই যখন ঘটলো, আমরা কি চাইলাম? আমরা চাইলাম একটা মোর ফেয়ার গভর্নমেন্ট হবে, মোর জবাবদিহিতা থাকবে সরকারের, সরকার বিভিন্ন জায়গায় চাইলেই কিছু করতে পারবে না, বিরোধী দলের কিছু রোল প্লেয়িং জায়গা থাকবে, এবং সংসদ একটা প্রো পিপল জায়গায় পরিণত হবে। মানে সংসদ কিছু ন্যারেটিভের খেলাধুলায় থেকে বাদ হয়ে এসে মোর প্রো পিপলের জন্য যেটা সেই জায়গায় পৌঁছাবে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এই সংস্কারের রাজনীতিটাকে বারবার 72-এর সংবিধানের সাথে তুলনা করা হয়েছে। কেন? কারণ এখন এটা ভাইরা অনেক ভালো বলতে পারে যে তাদের আসলে 72-এর সংবিধানে কোনটা রাগ। এখন যদি তাদের রাগ থেকে যায় তারা বাংলাদেশ চায় নাই, ওই সময় সেই বাংলাদেশ হয়ে গেছে, এবং সেই বাংলাদেশের প্রথম দলিল হিসেবে 72-এর সংবিধান পার্লামেন্টে গ্রহণ হয়েছে, ওটার সমালোচনা থাকুক আর না থাকুক। মনে করেন আমি যখন 72-এর সংবিধানের সমালোচনা করি তখন আমার অবস্থান, কিন্তু জামাতে ইসলাম যখন 72-এর সংবিধানের সমালোচনা করে তার অবস্থান, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। কারণ সে 72-এর সংবিধানে পরাজিত শক্তি। এই যে কিছুদিন আগে মুক্তিযুদ্ধ বিল থেকে নাকি এই যে দেখেন এত অধ্যাদেশ নিয়ে আলাপ হচ্ছে, মুক্তিযুদ্ধ অধ্যাদেশ থেকে জামাতের নাম সরাই দিতে হবে। তো জামাত ইসলামী একবার কনফ্রন্ট করতে পারছে 71-এ তার ভূমিকা নিয়ে, তার পার্টির নেতাদের নিয়ে, তারা বলতে পারবে যে তাদের পার্টির নেতারা গোলাম আজম, নিজামী সাহেব, তারা যে ভুল ছিলেন তারা একবার স্বীকার করতে পারবে? তারা স্বীকার করতে পারবে। সময় যেহেতু কম, আমি একটু যেতে চাই সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছ থেকে জানতে চাই, নিশ্চয়ই অনেক রায়ের এই কথাগুলোর প্রশ্ন থাকবে। পাশাপাশি এর আগে বাউল ভাই যেটি প্রশ্ন তুলেছেন যে আপনারা প্রথম যে এই জুলাই সনদ ভঙ্গ করেছেন, যেটি হচ্ছে যে নারী সংসদ সদস্য মনোনয়নের ক্ষেত্রে, এখন যে সংরক্ষিত নারী সংসদ আপনারা পাচ্ছেন প্রায় 12টির মতো, সেখানে নিশ্চয়ই আপনারা কাউকে না কাউকে মনোনয়ন দিবেন এবং আপনাদের সংসদ সদস্য আসবে। তাহলে এই ব্যক্তিদেরকে কেন আপনারা জাতীয় সংসদে যোগ্য মনে করেননি? আর অযোগ্য হলে তারা কিভাবে আবার নতুন করে পার্লামেন্টে আসবে? ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে চাই সেটারও বাস্তবায়ন করেনি, জুলাই সনদ বাস্তবায়ন করেনি, এই কথাটা শহীদুল ইসলাম বাবুল ভাই বলার চেষ্টা করেছেন। দেখেন, জুলাই সনদ আসলে বাস্তবায়ন করে কি না সেটা শুরু হয়েছে যেদিন আমরা সরকারের পার্ট হয়ে অথবা সরকারি দল সরকারের বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে, তখন আমি কি একটু এক সেকেন্ড শুরু করেছে। আপনি ওই জায়গায় না এসেই বাস্তবায়নের ইয়ে তো শুরুই হয় নাই, রুল প্লে করার সুযোগই তো শুরু হয় নাই, তখন এসে আপনি বাস্তবায়নের কথা বলছেন। প্রথম যিনি বিএনপি, তার বাস্তবায়নের যে প্রথম কাজটা সেটা অস্বীকার করেছে, তারা শপথ গ্রহণ করেনি। জামাত ইসলামী শপথ গ্রহণ করেছে, বাস্তবায়নের 100% যে রুল, যে সুযোগ, সেটা গ্রহণ করেছে এবং বাস্তবায়নের জায়গায় ছিল। ওনারা বলছে 5% বাংলাদেশ জামাত ইসলামী দেয়নি, ওনারা 5% দিয়েছে, ওনারা কিন্তু 5% নারীকে মনোনয়ন দেয়নি, তাদের তো সুযোগ ছিল। আমার কাছে একাধিক নারী আফসোস করে বলছে যে আমাদের আসলে নারীদের সেই
অবস্থাটা বুঝলাম, নেই। তাদের আছে, তারা দেয়নি। আপনারা কেন দেন? সংসদে একজন নারী আপনারা কেন মনোনয়ন- দেননি? আমি তাদেরটা সংসদে বুঝলাম যে তারা সংসদে দিতে- একজন নারী মনোনয়ন প্রত্যাশী সংসদে দাঁড়িয়ে তীব্র ভাষায় এই যে বিএনপির এই যে নীতির বিরোধিতা করেছে, তীব্র ভাষায় কথা বলেছে। না, সেটি সুতরাং তো- তারা সেটি সেটা সত্যি। সেই জায়গায় যায়নি, কারণ সেটা বাস্তবায়নের জায়গাটা শুরুই হয়নি এখন পর্যন্ত। আপনি এই জায়গায় মানে করতে পারেন না, শুরু এখন হবে। এই যে এখন যে সুযোগগুলো আসবে, সেই জায়গায় জামাত ইসলামী যদি তার জায়গাতে অস্বীকার করে, সুযোগ না নেয়, তাহলে তো আপনি কথা বলতে পারেন। দ্বিতীয় হলো ভাই প্রেসিডেন্টের অধ্যাদেশ আদেশ নিয়ে প্রেসিডেন্ট ভাল লাগে না, আদেশ ভাল লাগে, অধ্যাদেশ ভাল লাগে, এই কথাগুলো বলার চেষ্টা করেছেন। ওনাদের অবস্থানটা তো মানে আমি বলবো যে আরও জটিল। সেই জায়গায় প্রেসিডেন্টকে খুবই প্রশংসা করে কথা বলছেন, প্রেসিডেন্টের যে গণভোটের আদেশ এটার বিরুদ্ধে তীব্র মানে বিরোধিতা করছেন, বলছেন এটা অবৈধ। প্রেসিডেন্ট বৈধ, আদেশটা অবৈধ। তাহলে মানে অবস্থানটা তো তাহলে একেবারে- দুজনের বেলায় তো তাই, যেমন আপনারা অবস্থাটা অধ্যাদেশ এক। মানছেন, এই যে- প্রেসিডেন্ট মানছেন না, এই তারা আবার জায়গাটাতে আপনি প্রেসিডেন্ট মানছে, অস্বীকার করতে তো পারবেন না, গণভোট এই ঘটনা মানছে তো না। ঘটছে, এটা তো অস্বীকার করতে পারবেন না। আর পরে দেখেন মূল সমস্যাটা কোন জায়গায়। আমরা চাচ্ছিলাম বাংলাদেশের যে একটা ট্রেন্ড, আপনি যখনই কোন জায়গায় কোন একটা চেয়ারে বসেন, এই চেয়ারে আর কারো ঠাঁই নাই এবং এটা একেবারে কিয়ামত পর্যন্ত আমার থাকতে হবে, এই চিন্তা থেকে কিন্তু বাংলাদেশে 111 ঘটেছে। ঠিক এই জায়গা থেকে, এই চিন্তা থেকে বাংলাদেশে পরবর্তী নির্বাচনগুলোতে সব ফেসিবাদী সরকার যে আমি ছাড়া কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে, এজন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আমি ছাড়া কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে, বিনা ভোটে নির্বাচন করেছে, আগের দিন রাতে নির্বাচন করেছে। এই প্রত্যেকটা প্রক্রিয়ার সাথে হলো ক্ষমতার যেই লিপ্সা, চিন্তা, টেন্ডেন্সি, এটা জড়িত ছিল। এইটা আমরা এখন বর্তমান সরকারের উপর ভর করেছে একেবারে 100%, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখেন এসেই যে প্রশাসক নিয়োগ করলো, এই প্রশাসক নিয়োগের জায়গাটাতে আমি মনে করি এটা বিএনপির দরকার ছিল, এটা কোনোই দরকার ছিল না। বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ওই দিনও সংসদে খুব হলফ করে বলছেন যে অধ্যাদেশগুলো, বিলগুলো পাশ হয়ে গেলেই আমরা কিন্তু নির্বাচন দিয়ে দিব। 2 মাসের জন্য প্রশাসক, দলীয় প্রশাসক দেওয়ার তো কোনো দরকার ছিল না। কিন্তু যেটা হয়েছে, সম্ভাব্য যারা প্রার্থী হতে পারেন তাদের পথটা পরিষ্কার করার জন্যেই, সব কিছু ঠিকঠাক করার জন্যেই, রেডি করার জন্যেই তারা এখানে তাদের দলীয় লোকগুলোকে সেখানে দেওয়া হয়েছে। এই একটা মাত্র জায়গা, জুলাই জাদুঘরে সেখানে বলা হয়েছে যে বিশেষজ্ঞ ব্যক্তিরা একটা কিউরেটর হবে। তারা চিন্তা করছে যে এইখানে তো আমার দলের নিয়ন্ত্রণ থাকতেছে না, বিশেষজ্ঞের নিয়ন্ত্রণ চলে আসবে। সুতরাং এটাকে চেঞ্জ করে তারা বলছে যে না, একটা বিশেষ ব্যক্তিকে দিয়ে, মানে বেসরকারি সদস্যকে দিয়ে একটা সংশোধন নিয়ে এসে তারা বলছে যে না, কিউরেটর হবে এখানে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী, তারা এখানে আসবে। এই যে ক্ষমতা কুক্ষিগত প্রবণতা, এইটাই কিন্তু বাংলাদেশে বারবার একটা বড় সংকট তৈরি করছে। এই সংকট যদি উত্তরণ করতে হয়, জুলাই সংস্কারের কোনো বিকল্প নেই। যে আপনার কাছ থেকে জানতে চাই, সংস্কার এবং সংশোধনের যেই পার্থক্যই থাকুক না কেন, মুদ্রা কথা হচ্ছে যে সবখানে বিএনপির নিয়ন্ত্রণের চেষ্টা, সেটিতে তাদের অন্যতম বড় আজব কথা আর কি। আগে একটু বলে নেই যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিসের পরে যেন বললো যে ভাই, এটা জুলাই সনদে লেখা আছে যে কিছু যেগুলা প্রাক, এবং জুলাই সনদে স্পষ্ট লেখা একটা ধারায়, সম্ভবত 37 ধারায়, যে জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী নির্বাচনে রাজনৈতিক দলগুলো 5% মনোনয়ন দেবে। আমরা 11 জন দিয়েছি, 15 জন হয় আর কি। হ্যাঁ, জামাত এত বড় 87টা না 83টা তারা জিতলো, একজন প্রার্থী তারা দিতে পারলো না। এটিকে বৈপরীত্য না? বিএনপি তো চেষ্টা করলো, বা কাছাকাছি গেছে অন্তত। আপনি তো স্টার্টই করলেন না, ধর এখন বলতে যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পরে, ওখানে আপনি পড়ে দেখেন সনদের মধ্যে পরিষ্কার জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী নির্বাচনে, ওইখানে সংস্কার পরিষদের শপথের কোনো ব্যাপার নাই। তার মানে কি, মানে কি বলিব, মানে যা বলিব সত্য বলিব না, কি বলে জানি, মিথ্যার ধারে কাছেও যাইব না। তার মানে তাদের যে বক্তব্য এবং স্ট্যান্ড টোটালি বৈপরীত্য এখানে। মানে নিজের যতটুকু পছন্দ হবে জুলাই সনদের ভিতরে ওইটুকু পছন্দ করবে, ততটুকু না। রাষ্ট্রপতিকে ঘৃণা করবে, আবার তার যতটুকু পছন্দ ওইটুকু তারা গ্রহণ করবে। এটা দুর্ভাগ্যজনক। এখন আপনি কি কোশ্চেন করলেন যেন, যে সবখানে আপনাদের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, মানবাধিকার কমিশন, একটা উদাহরণ দেখান তো দুনিয়ার কোথায়। এই যে প্রশাসক গোলা এই শূন্য ছিল দীর্ঘদিন, এটা ওনরা যে বিগত আমলে ছিল, তারা কেন প্রশাসক বসাইছিল? তারা কি বিএনপির লোক বসাইছিল? বসাই নাই তো। তো এই দুনিয়ার কোনো দেশ কি আছে যে নির্বাচনে জিতার পরে জামাত ইসলাম থেকে লোক আইনে পদে বসাই দিবে? এটা কি আছে? এটা কি হয়? আমার তো নীতি কর্মপন্থা আছে, সেগুলো বাস্তবায়নের জন্য আমার সমমানের লোক তো প্রয়োজন আছে। এটা তো শুধু এখানে তো না, শুধু আমেরিকায় টোটাল সচিবালয় আপনি জানেন, ইউএস নির্বাচনের পরে টোটাল সচিব টোটাল সেট আপ চেঞ্জ।
ডেমোক্রেটরা ডেমোক্রেটদের লোক নিয়োগ করে, রিপাবলিকান লোক নিয়োগ করে। এটা তো নতুন কোনো ইস্যু না, আর এটা তো পার্মানেন্ট কোনো ইস্যুও না। বিএনপি তো নির্বাচন দিবে বলেছে, দ্রুততম সময় নির্বাচন দিবে, তখন আপনি নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা তো পার্মানেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত বলে কোনো কথা নেই। অন্যান্য এই যে দুদক, তারপরে মানবাধিকার কমিশন সহ যেই ও আচ্ছা, সেই জায়গাটা আমি বলি, চেষ্টা। সেই জায়গাটা স্পষ্ট করে বলা হয়েছে। উনি যে গুমের কথা বললেন না, বিএনপি গুম কমিশন করবে না, এগুলো হয়েছে কি, মানে ওই যে চুন খায়ে মুখ পুরে, এটা ওনার দোষও আমি দেবো না, মানে কি বলে ওই দই দেখলে ভয় করে আর কি, সেই আশঙ্কা থেকে বলতে পারেন ইন্টেনশনালি। কিন্তু আমরা ব্যত্যয় করে বলছি, আইনমন্ত্রী বলেছেন যে একটা সংশোধনীয় আমরা জ্যানত্যান সংশোধনী আমি তো করতে পারবো না, যেটা অধ্যাদেশ করেছে ওনাদের এখানে অনেক কিছু লিকেজ আছে, ঘাটতি আছে। আর গুমের বিষয় বললেন, আরে ভাই গুমের সাফারার আপনি নাকি, আপনার গুমালো তো সব ফেরত আইছে, আমার গুমালারা তো ম্যাক্সিমাম ফেরত আসে নাই। এই জ্বালা কি আমরা জানি, তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি, আমরা কাজ করেছি না। আপনার সিনিয়র পর্যায়ে উল্লেখযোগ্য পর্যায়ে কোনো গুম নাই, যারা ছিলেন কেউ কেউ এটাতে বলতেছেন হ্যাঁ যে গোলাম আজমের ছেলে আর আমি এসেছিলেন, হ্যাঁ এখন মানুষ দেখতেছে শুনতেছে, সেগুলো তার যাই হোক, এরা মীর কাসেম আলীর ছেলে। তারপরেও আমি বলবো, আপনারা যেমন কথা কথা শিলং সালাউদ্দিন বলেন, আমরা সেটা বলি না যে মেকিং গুম, হ্যাঁ এটা বললেন, এগুলো নিষ্ঠুর তামাশা, এগুলো ওরা করেন, আমরা এগুলো করি না। কিন্তু আমাদের তো অনেক নেতাকর্মী, 1400-র মতো নেতাকর্মী আমাদের ফেরত আসে নাই। তো সেই গুম বিএনপির জন্য যেটা আত্মঘাতী, বিএনপি গুম ইলিয়াস আলীর স্ত্রী এই পার্লামেন্টে আছে, যিনি ফেরত আসেন নাই, হ্যাঁ, তো সেই গুম নিয়ে আমরা আইন করব না, এবং ওনারা জ্যান্তের একটা আইন অধ্যাদেশ করে দিয়েছেন, সেটা পাশ করতে হবে। বিষয়টা কিরকম? জি, তার মানে আপনারা নিশ্চয়ই সেটিও করবেন। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।